আপনারা জানেন 2019 সাল থেকে বিশেষ করে গঙ্গার এই উত্তর দিকে বালুরঘাট থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে ওদিকে কোচবিহার, জলপাইগুড়ি, মালদার উত্তর পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মানুষ দুহাত উজাড় করে বিজেপিকে অনেক কিছু দিয়েছে। যে বিজেপির আগে হ্যারিকেন নিয়ে খুঁজলে একটা পঞ্চায়েতের মেম্বার পাওয়া যেত না, তারা এখন এতগুলো এমপি নিয়ে এমএলএ নিয়ে ঘুরে বেড়ায়, বিশেষ করে উত্তর বাংলায়, বিশেষ করে গঙ্গার এই উত্তর পারে। তার বিনিময়ে যে এত কিছু পেল এখান থেকে, তার বিনিময়ে বিজেপি এখানকার মানুষকে, কেন্দ্রের সরকার এখানকার মানুষটা কি দিল? আপনারা দেখেছেন গতকাল নরেন্দ্র মোদী আমাদের রাজ্যে এসেছিলেন, নরেন্দ্রদাও বলার সময় বলছিলেন আমাদের দেশ এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে, আজ থেকে 1 মাসের কিছু বেশি আগে, পেহেলগামে এরকম জঙ্গি হামলা হয়েছে। পাকিস্তানের মদতে কিছু জঙ্গি আমাদের দেশে ঢুকে আমাদের দেশের 26 জন মানুষকে খুন করেছে। তারপরে আমাদের দেশের সেনা তাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করেছে। অনেক দূর অবধি আমরা সফল হয়েছি। তারপর কেন্দ্রের সরকার কি করেছে না করেছে আপনারা সব জানেন, আমি তার বিস্তারিত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। তারপরে এই সময় আমরা কি অবস্থার মধ্যে দিয়ে আছি, আমরা কি দেখছি? আমরা দেখছি ভারতের যে বিরোধী দলগুলোকে বিজেপি চিরকাল দেশদ্রোহী বলে, যে বিরোধী দলকে বিজেপি চিরকাল ভারতের বিরোধী বলে, আমরা বিজেপির বিরোধ করি বলে ওরা বলে আমরা নাকি ভারতবর্ষের বিরোধী। সেই বিরোধী দলগুলোর এমপিরা তারা এই সময় বিদেশে গিয়ে বিভিন্ন দেশের কাছে গিয়ে আমাদের ভারতের মতামত তুলে ধরছে। এই সময় যখন এখানে আমরা দাঁড়িয়ে আছি, তখন আমাদের বামপন্থী এমপি থেকে শুরু করে আরও বহু এমপি আপনারা জানেন যারা বিজেপির বিরোধী, তারা দেশের সরকারের প্রতিনিধি হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ভারতের কথা, ভারতের মানুষের কথা এবং পাকিস্তানের মদতে কীরকমভাবে সন্ত্রাসবাদীরা আমাদের দেশে আক্রমণ করেছে সেই কথা বলছে। আর যখন বিরোধীরাই দায়িত্ব পালন করছে দেশের হয়ে, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী এর আগে 10 বছরে 151 বার বিদেশ সফর করেছে, 10 বছরে 151 বার। এর আগে প্রধানমন্ত্রী ছিল ভারতে অনেক, আপনারা জানেন। দেশের প্রধানমন্ত্রী মাঝে মধ্যে বিদেশ সফরে যায়। আর মোদী এমন এক প্রধানমন্ত্রী যিনি পৃথিবীর বিভিন্ন দেশে, এই দেশ থেকে ওই দেশ, এই ডাল থেকে ওই ডাল উড়ে বেড়ান। আর মাঝে মধ্যে যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান, তখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাঝে মধ্যে ভারত সফরে আসেন। এমন এক প্রধানমন্ত্রী আমাদের, যে অন্য সময় যাকে দেশে খুঁজে পাওয়া যায় না, এই দেশ সেই দেশ ঘুরে বেড়ায়, এখন যখন তার দরকার দেশের কথা দেশের বাইরে গিয়ে পৃথিবীর মানুষের কাছে বলার, তখন সে কি করছে? তখন সে বিহার থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে, গতকাল আমাদের পশ্চিমবাংলায় ভোটের প্রচার করে বেড়াচ্ছে, দলের প্রচার করে বেড়াচ্ছে। বিরোধী এমপিরা কথা বলছে ভারতের হয়ে, আর সেই সময় ভারতের প্রধানমন্ত্রী সভা করছে বিজেপির হয়ে। এই হচ্ছে প্রধানমন্ত্রীর চরিত্র, এই হচ্ছে আমাদের দেশের সরকারের চরিত্র। তার মধ্যে উনি এসছেন, সভা করেছেন, গতকাল অনেক কিছু বললেন, আলিপুরদুয়ারে অনেক গালাগাল দিলেন, অনেকের অনেক সমালোচনা করলেন। আরে সমালোচনা তো করবো আমরা যারা বিরোধী, আমরা সমালোচনা করবো, আমরা ক্ষমতায় নেই। যারা সরকারে আছে, যারা ক্ষমতায় আছে, সমালোচনা তো করবো আমরা, তাদের সমালোচনা করব। ইনি দেশের প্রধানমন্ত্রী, ইনি যদি 10টা সমালোচনা করেন, তো 10টা তো এই কথাও বলতে হবে যে উনি ভালো কাজটা কি করেছেন দেশের হয়ে, বাংলার হয়ে, উত্তর বাংলার হয়ে। আজকে কি দিল বলুন তো ওরা? এতগুলো এমপি পেয়ে, এতগুলো এমএলএ পেয়ে, এখানকার যিনি আজকে এমপি, বিজেপি রাজ্যের সভাপতি, তিনি দিল্লিতে এখন হাফ প্যান্ট মন্ত্রী সুকান্ত মজুমদার। আরে বিজেপি অদ্ভুত পার্টি, আপনারা দেখেছেন। জোট সরকার তৈরি করেছে, এবার বলেছিল নাকি 400-র উপর আসন পাবে। ভারতের মানুষ 240-এ আটকে দিয়েছে, একার ক্ষমতায় আসতে পারেনি। জোট সরকার তৈরি করেছে। জোট সরকারের এমন বাধ্যবাধকতা, বিহারে একটা পার্টি আছে হামস বলে, হিন্দুস্তান আওয়াম মোর্চা না কি নাম, জিতেন রাম মাঞ্ঝি বলে তাদের এক নেতা আছেন। তিনি একসময় কয়েকদিনের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন বহু আগে, এখন তিনি তার দলের একমাত্র এমপি। তিনি একা এমপি, জিতেন রাম মাঞ্ঝি, তিনি কেন্দ্রে ফুল মন্ত্রী। আর সুকান্ত মজুমদার এখান থেকে 12 জন এমপি নিয়ে গেছে, গিয়ে সে কেন্দ্রে হাফ মন্ত্রী। হলে কি হবে? তুই ভাই 12 জন এমপি দিয়েছিস, কিন্তু আমাকে তো জোট সরকার টিকিয়ে রাখতে হবে। তাই এক এমপির পার্টিকে ফুল মন্ত্রিত্ব দিয়েছে, আর বাংলা থেকে জিতে গিয়ে এরা হাফ প্যান্টের বেশি এরা ফুল প্যান্ট জোগাড় করতে পারেনি। তো এই সুকান্ত মজুমদার, এর আগে নীতিশ প্রামাণিক কোচবিহারে মন্ত্রী হয়েছিল, আপনারা জানেন। কি দিল এরা বাংলাকে? আপনি গোটা বাংলা ছেড়ে দিন, এই জেলাগুলোকে কি দিল? আজকে 2019 সাল থেকে এতগুলো এমপি এমএলএ জেলার পরে একটা নতুন জাতীয় সড়ক
নতুন জাতীয় সড়ক ডালখোলা বাইপাস তৈরি হয়েছে, মোহাম্মদ সালিম এমপি ছিলেন, তার উদ্যোগে তৈরি হয়েছে, আপনারা জানেন। একটা নতুন জাতীয় সড়ক নতুন করে দিল, কেন্দ্রের সরকারের একটা নতুন পাবলিক সেক্টর, একটা নতুন বড় কারখানা, একটা নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেখানে এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করবে, তার সঙ্গে বাইরের ছেলেমেয়েরা পড়তে আসবে, পড়াশোনার নতুন সুযোগ তৈরি হবে, একটা নতুন সেন্ট্রাল ইউনিভার্সিটি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, একটা নতুন কেন্দ্রীয় স্কুল। উত্তর বাংলায় এতগুলো নদী রয়েছে, ছোট ছোট নদী রয়েছে, খরস্রোতা নদী রয়েছে, একটা নতুন রিভার প্রজেক্ট, একটা নতুন বিদ্যুৎ কেন্দ্র, একটা কোনো কিছু দিল বাংলাকে, উত্তর বাংলাকে? কিচ্ছু দিল না। মাঝখান থেকে যেগুলো দেবে বলেছিল সেইগুলোকে নিয়ে তঞ্চকতা করলো। আপনাদের মনে আছে 2019-এর লোকসভা ভোটের আগে বিজেপির পক্ষ থেকে এলাকায় এলাকায় এই বালুরঘাট, গঙ্গারামপুর, ওদিকে বুনিয়াদপুর, দিনাজপুর মানে রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে জায়গায় জায়গায় সভা করে করে বিজেপি থেকে রাস্তার মোড়ে মোড়ে বুথ বানিয়ে সই সংগ্রহ করেছিল। আপনাদের মনে আছে? বলেছিল কি? বলেছিল 2019-এ যদি মোদিজি আর একবার সরকারে আসেন তাহলে নাকি ভারতের সেনাবাহিনীতে নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরি করা হবে, শুধুমাত্র রাজবংশী পরিবারের ছেলে মেয়েদেরকে সেখানে নিয়োগ করা হবে। যেরকম গোর্খা রেজিমেন্ট আছে ভারতের সেনাবাহিনীতে, সেরকম রাজবংশী যুবকদেরকে নিয়ে ভারতের সেনাবাহিনীতে নাকি নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরি হবে। 2019-এর লোকসভা ভোটের আগে সই সংগ্রহ করেছিল। 19 গেল, 24 গেল, আজকে 2025 সাল অর্ধেক পার করে ফেলেছি। বলুন কোথায় আছে নারায়ণী সেনা রেজিমেন্ট? কোথায় আছে? মাঝখান থেকে একটার পর একটা বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসের ভেতর ঢুকে বিজেপি রেজিমেন্ট তৈরি করেছে, আর একটার পর একটা তৃণমূল নেতা বিজেপিতে ঢুকে বিজেপি রেজিমেন্ট তৈরি, তৃণমূলে ঢুকে বিজেপি রেজিমেন্ট তৈরি করেছে। কিন্তু কোথায় সেই নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরি হয়েছে? এত বড় প্রতারণা করলো, এত বড় তঞ্চকতা করলো এরা। লজ্জা করে না? তারপরে সভা করতে এসে ভাষণ দিয়ে যাচ্ছেন। আপনি এত কিছু বললেন মোদি, একটা বারের জন্য তো বললেন না। আপনি চুরি নিয়ে এত কিছু বললেন, তৃণমূলের চুরি নিয়ে এত কিছু বললেন, শিক্ষক নিয়োগ নিয়ে এত কিছু বললেন। আমরা আপনাকে ভুলে গেছি। আপনি যখন শিক্ষক নিয়োগ নিয়ে ভাষণ দিচ্ছেন তখন পাশে বসে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে ভাষণ দিচ্ছেন। আপনার ভাষণ শুনে পাশে বসে হাততালি দিচ্ছে পশ্চিমবাংলার 1 নম্বর চোর শুভেন্দু অধিকারী, পাশে বসে হাততালি দিচ্ছে। মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের এমন একটা পাড়া নেই যে পাড়ার কোনো না কোনো একটা পরিবার থেকে কয়েক লাখ টাকা নাই শুভেন্দু অধিকারী খেয়েছে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে। শিক্ষক নিয়োগের দুর্নীতি শুনে শুভেন্দু অধিকারী হাততালি দিচ্ছে। কদিন পরে শুনবো ম্যালেরিয়ার বিরুদ্ধে, ম্যালেরিয়ার ডেঙ্গুর মশারা মিছিল করছে। এই হচ্ছে রাজনীতিকে নামিয়ে এনেছে এই জায়গায়। শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে আপনি দুর্নীতির গল্প শোনাচ্ছেন। আপনাদের মনে থাকবে এই কয়েকদিন পরে 12 তারিখ কোর্টের রায় আসার কথা। আমরা আশঙ্কিত। প্রাইমারি নিয়ে যা হয়েছে, এখানে সেকেন্ডারি নিয়ে যা হয়েছে, কদিন পরে প্রাইমারিতেও না একই জিনিস হয়। এসএসসি নিয়ে যা হয়েছে, টেট নিয়েও না একই জিনিস হয়। সেই চাকরিগুলোও না এরকমভাবে খারিজ হয়ে যায়। কদিন পরে রায় আসার কথা। আপনাদের মনে আছে? আমাদের মনে আছে বিশ্বজিৎ কুণ্ডু কালনায় তৃণমূলের নেতা ছিল, তার নামই হয়ে গেছে টেট বিশ্বজিৎ, এমন চাকরি বিক্রি করেছিল। সে টিভিতে একটা টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে বলছে, এবিপি আনন্দকে, ওই সময় যে আমি আমার শালিকে আর আমার বৌদিকে টেটে চাকরি পাইয়ে দিয়েছি। তো কি হয়েছে? আমার শালিকে আমার বৌদিকে টেটে চাকরি পাইয়ে দিয়েছি, তার জন্য আমায় খারাপ ভাববেন না। আমি আরো 62 জন তৃণমূল নেতার পরিবারের লোককে বেআইনি পথে টেটে চাকরি পাইয়ে দিয়েছি। একটা লোক ইন্টারভিউ দিয়ে বলছে। আর তারপর সেই লোককে, সেই টেট বিশ্বজিৎকে স্বয়ং অমিত শাহ হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে বিজেপি দলে নিয়ে কালনায় বিজেপি প্রার্থী করল। সেই মোদি এসে এখন দুর্নীতির গল্প শোনাচ্ছেন। আরে আপনার কি দুর্নীতি নিয়ে ভাষণ দেওয়ার কথা ছিল নাকি চোরগুলোকে জেলে ঢোকানোর কথা ছিল? আমরা তো জানতাম বাংলার পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, তাই লড়াই হয়েছিল, আদালতে লড়াই হয়েছিল, সিবিআই তদন্তের রায় হয়েছিল। আপনি নরেন্দ্র মোদী, সিবিআই সরাসরি আপনার দপ্তরের অধীনে। আজকে এত বছর হয়ে গেল, একটা মামলায় গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, একটা মামলায় সারদা নারদা, একটা তদন্ত শেষ হলো না। দেখবেন মাঝে মধ্যে এই সুকান্ত মজুমদাররা এখানে সভা করে বলবে, মিটিং মিছিল করে বলবে কি তৃণমূল নাকি এমন প্রমাণ লোপাট করে দিয়েছে
যে সিবিআই কোনো প্রমাণ খুঁজে পাচ্ছে না বলে কোনো চোরকে গ্রেপ্তার করতে পারছে না। আচ্ছা, আপনাদের জিজ্ঞেস করছি, নারদার ভিডিও প্রমাণ লোপাট হয়ে গেছে? তৃণমূলের কত, আমি ধরে নিচ্ছি সব প্রমাণ লোপাট হয়েছে, চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, সব প্রমাণ লোপাট হয়েছে। কিন্তু নারদার যে প্রমাণ, ক্যামেরার সামনে দেখা যাচ্ছে কতগুলো লোক হাত পেতে ঘুষ খাচ্ছে, সেই ভিডিওগুলো নেই, সেই প্রমাণগুলো নেই। ভালো মতো তো রয়েছে সেই ভিডিওগুলো, সেই প্রমাণগুলো। মুকুল রায় বিজেপিতে ঢোকার পরে বিজেপি আর ওই ভিডিওর নাম মুখে আনে না, কিন্তু আমরা তো ভুলিনি, আমাদের তো ফোনে ফোনে আছে ভিডিওগুলো। সেই ভিডিওগুলো তো ডিলিট হয়নি, সেই প্রমাণ তো লোপাট হয়নি। কেন নারদার তদন্তও শেষ হলো না? কেন নারদার একজন দোষীও গ্রেপ্তার হলো না, শাস্তি পেল না? এই আপনাদের বলছি, 100 বছর যদি বিজেপি ক্ষমতায় থাকে তো বিজেপির এই ভাষণ শুনে পেট ভরাতে হবে। একটা বিজেপির আমলে একটা তৃণমূলের নেতা শাস্তি পাবে না। মাঝখান থেকে মোদি এখানে এসে ভাষণ দিয়ে হাততালি পেয়ে পরের বারে ভোট প্রচার করার জন্য চলে যাবে। আপনারা চিন্তা করতে পারেন, 6200 জন জাল শিক্ষক শিক্ষাকর্মী তারা বেআইনিভাবে চাকরি পেয়েছে। সিবিআই স্বয়ং তার তালিকা কোর্টকে জমা দিয়েছে। সিবিআই এর দেওয়া তালিকা যে এই 6200 ছেলে মেয়ের চাকরি 2 নম্বরই চাকরি। তারপরে আজকে পর্যন্ত আজ 3-3টে বছর কেটে গেছে। একবার চিন্তা করে দেখুন, এই 6200 ছেলে মেয়ের মধ্যে একটা ছেলে মেয়েকেও সিবিআই আজ অব্দি ডেকে প্রশ্ন করলো না যে এই যে খাদা খাদা জমা দিয়ে চাকরিটা পেয়ে গেছিলে, কোন তৃণমূল নেতাকে টাকা দিয়েছিলে যার ফলে চাকরিটা হলো। আর কাউকে জিজ্ঞেস না করুক, অন্ততপক্ষে এই ছেলে মেয়েগুলোকে তো জিজ্ঞেস করতে পারতো, যারা প্রমাণিত চাকরি কেনা, যাদের চাকরি পাওয়ার কথা নয় কিন্তু তারা চাকরি কিনেছে, সাদা খাদা জমা দিয়েছে, কেউ 5 নম্বর উত্তর লিখেছে, 90 নম্বর পেয়েছে। এদেরকে তো জিজ্ঞেস করতে পারতো কোন তৃণমূল নেতাকে পয়সা দেওয়ার ফলে এরকমভাবে বেআইনি চাকরি ছুটেছে। আজ অব্দি সিবিআই জিজ্ঞেস করলো না। এরাও খুব ভালো করে জানে জিজ্ঞেস করা বৃথা, যে উত্তর শুনবো, উত্তর শুনে হজম করে বাড়ি চলে যাওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। মোদিজি আমাদেরকে বাংলায় ঘুরতে পাঠিয়েছে, বেড়াতে পাঠিয়েছে, কাজ করতে পাঠায়নি। এই জীবনে কোনোদিন এদের চুরির মীমাংসা হবে না, ফয়সলা হবে না যতদিন এই তৃণমূল না হলে বিজেপি, বিজেপি না হলে তৃণমূল, এই ব্যবস্থা চলবে। আমরা আপনাদের কাছে আবেদন করছি, একবার আমাদেরকে সুযোগ দিন, নতুন করে বামপন্থীদের পাশে দাঁড়ান। 100 দিনের কাজ, আপনারা জানেন স্বর্গ থেকে কোনো দেবতা এসে 100 দিনের কাজ দিয়ে যায়নি। 2004-এ 61 জন বামপন্থী সংসদ জিতে গেছিলেন পার্লামেন্টে। কংগ্রেস আমাদের সামনে মন্ত্রিত্বের ডালি সাজিয়ে দিয়েছিল যে কোন কোন দপ্তরে মন্ত্রী হতে চাও, খালি একবার মুখে বলো, এই মন্ত্রিত্ব নিয়ে বাড়ি যাও। আমরা বলেছিলাম আমরা বিজেপিকে আটকানোর জন্য কংগ্রেসকে সমর্থন করব। ইউপিএ সরকার তৈরি হলো, মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেন, কিন্তু আমরা বলেছিলাম আমাদের একজন মন্ত্রী চাই না, একটা লালবাতি গাড়ি চাই না। তার বদলে কি চাই? তার বদলে আমাদের 100 দিনের কাজ চাই। তার বদলে ছেলে মেয়েদের জন্য রাইট টু এডুকেশন, বিনা পয়সায় পড়াশোনা করার অধিকার চাই। আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার চাই। সব মানুষের জন্য রেশন চাই। আমরা সমর্থন করেছিলাম ইউপিএকে। আজকে আমাদের দেখলে খারাপ লাগে, জানেন, যে 100 দিনের কাজ আমরা শুরু করালাম, তৃণমূল এসে চুরি করে করে সেটাকে বন্ধ করে দিল। আজকে মমতা ব্যানার্জি বলছেন নাকি কেন্দ্র চক্রান্ত করে 100 দিনের টাকা আটকে রেখেছে। আমরা মমতা ব্যানার্জিকে বলছি, তাই যদি হয়, আপনি কেন্দ্রের বিরুদ্ধে মামলা করছেন না কেন? আপনি চোরেদেরকে বাঁচানোর জন্য, এমনকি সন্দেশখালীর শেখ শাহজাহানের মতো একটা ধর্ষককে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট অবধি মামলা করতে পারেন। আপনি সরকারি কর্মচারী ডি আটকানোর জন্য মামলা করতে পারেন। আপনি লোকের চাকরি খাওয়ার জন্য মামলা করতে পারেন। আর আমাদের রাজ্যের এত কোটি কোটি মানুষের 100 দিনের কাজ করে টাকা বন্ধ হয়ে পড়ে আছে, সেই টাকাকে চাইতে মামলা করতে পারছেন না। মিটিং মিছিল সব করছেন, মামলা করছেন না। আমরা মমতা ব্যানার্জিকে বলেছি, ক্ষমতা থাকলে 100 দিনের কাজের টাকা চেয়ে মোদী সরকারের বিরুদ্ধে মামলা করুন। যদি মামলা করতে পেরেছেন, জানবেন আপনাকে সেই মামলার পেছনে একটা নয়া পয়সা খরচা করতে হবে না। আমাদের নেতা, আমাদের কমরেড বিকাশ ভট্টাচার্য বিনা পয়সায় রাজ্যের হয়ে, বিকাশ ভট্টাচার্য বিনা পয়সায় পশ্চিমবাংলার হয়ে কেন্দ্রের বিরুদ্ধে মামলা লড়ে ওই টাকা নিয়ে আসবেন। আপনি করুন কেন্দ্র সরকারের বিরুদ্ধে মামলা। করতে পারবেন না মমতা ব্যানার্জি, মামলা করতে পারছেন না, কারণ উনি জানেন ওই মামলা করতে গেলে এমনি ওনার মুখে চুনকালি লাগতে বাকি নেই। যদি 2 ইঞ্চি জায়গা এখনো খালি থেকে থাকে, সেখানেও চুনকালি লাগবে। ওনার চুরি গোটা দেশ দেখবে কত কোটি কোটি টাকা চুরি করেছে। আমরা বলছি, একটা কেন 100টা মিটিং হতে পারে, মিছিল হতে পারে। দিদির ভাইপো তার নিজের এখন চুরি করে জেলে থাকার কথা,
মোদির দয়ায় সে এখন অন্যান্য দেশে ঘুরে ঘুরে এখন সন্ত্রাসবাদ নিয়ে জ্ঞান দিচ্ছে দিদির ভাইপো। নিজে পশ্চিমবাংলার 1 নম্বর সন্ত্রাসবাদী, নিজে ডায়মন্ড হারবারে সন্ত্রাস করে একটার পর একটা ভোট জেতে, আর বাংলার 1 নম্বর সন্ত্রাসবাদী খোকাবাবুকে এখন মোদি পাঠিয়েছে বিদেশে সন্ত্রাসবাদ নিয়ে লেকচার মারতে। ওই দিদি আর দিদির ভাইপো যে কত বড় চোর, কত টাকা চুরি করেছে বাংলায় 100 দিনের কাজের নামে, গোটা দেশ দেখবে। তাই ওদের ক্ষমতা নেই ওই দুর্নীতির বিরুদ্ধে কোনো মামলা করা। আমরা বলছি যে 100 দিনের কাজ আমরা শুরু করেছিলাম, আমরা পারি প্রতিটা দুর্নীতির বিরুদ্ধে, প্রতিটা চুরির বিরুদ্ধে মামলা করে দোষীদেরকে জেলে ঢুকিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিয়ে 100 দিনের কাজের টাকা আদায় করে আনতে আমরা ছাড়া কেউ পারবে না। আপনারা জানেন এই দুটো দলকে, এদিকেও চোর ওদিকেও চোর, কারোর ক্ষমতা নেই এই দুর্নীতির বিরুদ্ধে মামলা করার, একমাত্র আমরা করতে পারি।